গত কয়েক ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব নিয়ে ঝড় বয়ে যাচ্ছে, দেখা দিয়েছে বিতর্ক। 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রাক্কালে রাজনৈতিক অঙ্গন যখন উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে জামাত ইসলামের আমিরের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং নারী নেতৃত্ব নিয়ে দলটির অবস্থান নতুন করে এক জাতীয় আদর্শিক বিতর্কের জন্ম দিয়েছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের মধ্যেই তিনি ও তার দল জানিয়েছেন ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে। জামাত ইসলামী বলছে ওই পোস্টটি তারা করেননি, বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা মাত্র 45 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন। তবে এই পোস্টটি নিয়ে সারা দেশে তুমুল সমালোচনা দেখা দিয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাবার যে দাবি জামাত ইসলামী করেছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল কিনা, হলে এত তাড়াতাড়ি কিভাবে উদ্ধার হলো। রাজনীতির মাঠে জামাতের একসময়ের মিত্র বিএনপি 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামাতের আমির। বিকেলে নির্বাচন কমিশনের সংগঠনটির নারী প্রতিনিধিরা দাবি করেছেন, ইসলামিক দল হিসেবে জামাতের শীর্ষ নেতৃত্বে নারীদের দেখা যাবে না। যেমনটা কয়েকদিন আগে জামাতের আমির আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করে বলেছিলেন, দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব নারীর হাতে থাকা ইসলাম ধর্ম অনুমোদন দেয় না। প্রশ্ন হলো, জামাতের এই দাবি ইসলামের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? মুসলিম সালতানাতের ইতিহাসে 17 জন মুসলিম রানী আছেন যারা কোনো রাজার অলংকার মার্কা রানী ছিলেন না। তারা ছিলেন সার্বভৌম শাসন ক্ষমতার অধিকারী। তাদের অনেকের নামে মাওলানারা মসজিদে খুতবা দিতেন। তাদের কারো কারো নিজের নামে মুদ্রাও ছিল। এমনকি ওই সময় খলিফারা কোনো নারী নেতৃত্ব হারাম বয়ানে বিশ্বাস করেননি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। যে পোস্টে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সেটি 31শে জানুয়ারি বিকেলে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে করা হয়। পোস্টটিতে নারীদের সামাজিক অংশগ্রহণ এবং আধুনিক কর্ম পরিবেশ নিয়ে অত্যন্ত কঠোর ও রক্ষণশীল মন্তব্য করা হয়। পোস্টের ভাষ্য অনুযায়ী, আধুনিকতার দোহাই দিয়ে নারীদের যখন ঘরের বাইরে আনা হয় তখন তারা মূলত শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তার অভাবের সম্মুখীন হয়। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে পোস্টের একটি সুনির্দিষ্ট বাক্য, যেখানে বলা হয়েছিল, জামাত বিশ্বাস করে যখন আধুনিকতার নামে নারীদের ঘর থেকে বের করে আনা হয় তখন তারা শোষণ, নৈতিক পতন ও নিরাপত্তাহীনতার শিকার হয়। এটি প্রস্টিটিউশন বা দেহ ব্যবসার একটি ভিন্ন রূপ ছাড়া আর কিছুই নয়। পোস্টটিতে আরো দাবি করা হয়েছে, নারীর প্রশ্নে জামাতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটা নীতিগত। জামাত ইসলামী মনে করে না নারীদের নেতৃত্বে আসা উচিত। জামাতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। মুহূর্তের মধ্যে এটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়। এই উগ্র ও অবমাননাকর ভাষা ব্যবহারের ফলে সুশীল সমাজ, নারী অধিকার কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে তাৎক্ষণিক ও তীব্র ক্ষোভের সঞ্চার হয়। বিশেষ করে দেহ ব্যবসার সাথে কর্মজীবী নারীদের তুলনা করাকে বাংলাদেশের প্রগতিশীল সমাজ অত্যন্ত অসম্মানজনক হিসেবে বিবেচনা করে। পরে মধ্যরাতে জামাত ওই অ্যাকাউন্ট থেকে জানায় যে দলটির আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাত 12:40 জামাত ইসলামের ভেরিফাইড পাতায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামাত জানায়, অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরের জামাতের এক্স অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নেয়, তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পোস্ট বা কন্টেন্ট আমিরের জামাতের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিষয়টি নিয়ে শনিবার মধ্যরাতে হাতিরঝিল থানায় জিডি করেছে জামাত।
যেটিতে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করে নারী অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রবিবার দুপুরে দলটির পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, তাদের দলের আমিরের এক্স অ্যাকাউন্ট ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা হ্যাক করেছে, এগুলোর সাথে বিশেষ দল ও তাদের সাইবার টিমের কিছু লোক জড়িত রয়েছে বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাষ্ট্রপতির কার্যালয়ের একজন সরকারি কর্মকর্তার ইমেল ব্যবহার করে এই সমস্যা তৈরি করা হয়েছে। হতে পারে ওই কর্মকর্তাও ভিকটিম। তবে সামাজিক মাধ্যমে অনেকেই ৪৫ মিনিটের মধ্যে হ্যাক হওয়া এক্স অ্যাকাউন্ট পুনরুদ্ধার নিয়ে প্রশ্ন তুলেছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, ৪:৩৭ আমিরের এক্স হ্যান্ডেল থেকে বিতর্কিত পোস্টটি করা হয়েছে, যেটা তারা বুঝতে পারেন ৪:৫৫। কিন্তু সে তথ্যটি তারা আনুষ্ঠানিকভাবে জানান রাত ১টায়, আর ভোর ৩:৩০ জিডি করেন। বিএনপির পক্ষ থেকেও এক সংবাদ সম্মেলনে এ দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেছেন, সঙ্গত কারণে প্রশ্ন ওঠে, নারী বিদ্বেষী পোস্টের প্রায় ৯ ঘন্টা পর সমালোচনার মুখে রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। বিবিসি বাংলা বিষয়টি নিয়ে কথা বলেছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সাথে, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করছেন। তানভীর হাসান জোহা বিবিসি বাংলাকে বলেছেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে। ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে ব্যবহারকারীর পরিচয়, ইমেল অ্যাক্সেস ও সিকিউরিটি তথ্য যাচাই হয়। সব ঠিক থাকলে অ্যাকাউন্ট ফেরত আসে। গবেষক মাহতাব উদ্দিনের মতে, হ্যাকড অ্যাকাউন্ট সাধারণত হ্যাকাররা নিজেদের দখলে রাখে এবং পাসওয়ার্ড পরিবর্তন করে দেয়, কিন্তু জামাত নিজেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছে, যা প্রমাণ করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ আসলে তাদের হাতেই ছিল। বিএনপি প্রশ্ন তুলেছে যে, আমিরের ফেসবুক পেজ এবং দলের অন্যান্য সক্রিয় প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও কেন তাৎক্ষণিকভাবে হ্যাকিংয়ের সতর্কতা জারি করা হলো না। এছাড়া পোস্টের ভাষা ও অন্তর্নিহিত দর্শন আমিরের সাম্প্রতিক আল জাজিরার সাক্ষাৎকারের সাথে অনেকাংশে মিলে যাওয়ায় অনেকেই মনে করছেন, তীব্র প্রতিক্রিয়ার মুখে দলটি এই সেফ এক্সিট হিসেবে হ্যাকিংয়ের কথা বলেছে। দর্শক, এক্স হ্যান্ডেল বিতর্কের মাত্র কয়েকদিন আগে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় ডক্টর শফিকুর রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রচারিত হয়, যার শিরোনাম ছিল বাংলাদেশ ইলেকশনস, দ্য রিসার্জেন্স অব জামাত ইসলামী। এই সাক্ষাৎকারে সাংবাদিক শ্রেণীবাসন জৈন যখন নারী নেতৃত্ব সম্পর্কে প্রশ্ন করেন, তখন আমিরের উত্তরগুলো ছিল বেশ রক্ষণশীল। ওই সাক্ষাৎকারে জামাতের আমির বলেছিলেন, কোনো নারী কখনোই জামাত ইসলামের আমির বা প্রধান হতে পারবেন না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, আল্লাহ নারী ও পুরুষকে সমানভাবে তৈরি করেন এবং তাদের সত্তা ভিন্ন। তার যুক্তি অনুযায়ী, যেহেতু নারীদের এই শারীরিক সীমাবদ্ধতা আছে, তাই তারা রাষ্ট্রের বা দলের সর্বোচ্চ গুরুদায়িত্ব পালনে অক্ষম। ১ ফেব্রুয়ারি জামাতের নারী নেত্রী হাবিবা আক্তার চৌধুরীও নির্বাচন কমিশনে সাংবাদিকদের একই কথা বলেছেন। তিনি দাবি করেন, পবিত্র কোরআনে বলা হয়েছে, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, এটি কোরআনের নির্দেশ এবং ফরজ। সেই হিসেবে কোনো ইসলামী সংগঠনে নারীরা শীর্ষ নেতৃত্বে আসতে পারে না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, জামাত ইসলামী নারী নেতৃত্ব নিয়ে ইসলামী বিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছে। জামাতের নারী নেত্রী যে দাবি করেছেন, সেটি একটি বিতর্কিত হাদিসের উপর ভিত্তি করে। হাদিসটি হলো, সেই জাতি কখনোই সফল হবে না যারা তাদের দায়িত্বভার একজন নারীর হাতে ন্যস্ত করে। হাদিসটি আবু বাকরা বর্ণিত একটি হাদিস। দর্শক, এই হাদিসটির একমাত্র বর্ণনাকারী আবু বাকরা। ঐতিহাসিক তথ্য অনুযায়ী হযরত ওমর তাকে মিথ্যার সাক্ষ্য দেওয়ার অপরাধে বেত্রাঘাত করেছিলেন এবং পরবর্তীতে তার সাক্ষ্য গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। ফলে অনেক স্কলার হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। আবু বাকরা এই হাদিসে বলেছিলেন, উটবা জামাল যুদ্ধের পর, যে যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন হযরত আয়েশা, আর সে যুদ্ধে বাকরা নিজেও অংশ নিয়েছিলেন। ডক্টর ফাতেমা মেনিসের মতে গবেষকরা এই হাদিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আধুনিক যুগের প্রখ্যাত আলেম ইউসুফ আল কারাদাভি ফতোয়া দিয়েছেন, বর্তমানের সাংবিধানিক এবং সংসদীয় ব্যবস্থায় নারীরা সংসদ সদস্য, মন্ত্রী এবং ক্ষেত্র বিশেষে রাষ্ট্রপ্রধান হতে বাধা নেই। দর্শক, পাকিস্তান আমলে ১৯৬৪ সালে দৈনিক আজাদে রাষ্ট্রপ্রধানের পদে মহিলা নির্বাচন জায়েজ, দর্শন আলিমের বিবৃতি শীর্ষক একটি খবর প্রকাশিত হয়েছিল। সে খবরে ভারতবর্ষের বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী বলেছিলেন,
কোরআনে আছে শাসিকা বিলকিসের মুসলমান হবার পর তার রাষ্ট্রাধিকার কেড়ে নেবার কোনো প্রমাণ নেই, বরং তার রাজ্য যে আগের মতোই বহাল ছিল ইতিহাসে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। বিলকিসের রাজত্বে ও রাজ্য শাসন পদ্ধতির প্রতি কোরআনে কোনরূপ অবজ্ঞা বা অসমর্থন জ্ঞাপন করা হয়নি। দর্শক, মুসলিম সালতানাতের ইতিহাসে 17 জন মুসলিম রানীর কথা জানা যায় যারা ছিলেন সার্বভৌম শাসন ক্ষমতার অধিকারী। তাদের অনেকের নামে মাওলানারা মসজিদে খুতবা দিতেন। তাদের কারো কারো নিজের নামে মুদ্রাও ছিল। এদের মধ্যে ভারতবর্ষের সুলতান ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া, ইরানের রানী তুর্কান খাতুন, মালদ্বীপের সুলতানা খাদিজা, মরিয়ম ও ফাতিমা, ইয়েমেনের রানী আসমা ও রানী আরোয়া, মিশরের রানী সাজারাত আল দুরের কথা সবাই জানে। সঙ্গে জামাল বা উটের যুদ্ধে হযরত আয়েশা এক বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ইসলামী স্কলাররা মনে করেন যারা ইসলামের নারী নেতৃত্ব হারাম বলে ফতোয়া দেয় তারা সূরা আন-নিসার 34 নম্বর আয়াতের কথা বলেন, যেখানে বলা হয়েছে পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল বা কাওয়ামুন। অনেক তাফসীরকারক কাওয়াম শব্দটিকে নেতা বা শাসক হিসেবে অনুবাদ করেছেন। অথচ সূরা আত-তাওবায়ের 71 নম্বর আয়াতে মুমিন নারী ও পুরুষদের একে অপরের আউলিয়া বা বন্ধু ও অভিভাবক হিসেবে বর্ণনা করা হয়েছে, যা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সমান অংশীদারিত্বের ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা মনে করছেন জামায়াতে ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল বিতর্ক এবং আল জাজিরায় দেয়া বক্তব্য কেবল একটি ধর্মীয় বিতর্ক নয়, বরং এটি বাংলাদেশের আগামী নির্বাচনে রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করতে পারে। জামাতের এই অবস্থান দলটির মধ্যে এক ধরনের আদর্শিক দ্বন্দ্ব তৈরি করেছে। একদিকে তারা জুলাই সনদ ও আধুনিক গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলছে, অন্যদিকে দল ও দেশের শীর্ষ পর্যায়ে নারী নেতৃত্বকে অযোগ্য বলছে। ইসলামের নারী নেতৃত্ব হারাম বা অসম্ভব এই দাবির কোনো অকাট্য ভিত্তি কোরআন বা সুন্নাতে নেই, বরং রাসূল ও খলিফাদের আমলে নারীদের প্রশাসনিক ক্ষমতায়ন এবং দিল্লির সালতানাতে সুলতানা রাজিয়ার শাসন প্রমাণ করে যে মুসলিম উম্মাহ নারী নেতৃত্বকে সবসময় ইতিবাচকভাবে গ্রহণ করেছে। জামাতের আমির যে মাতৃত্ব ও জীববিজ্ঞানের দোহাই দিয়েছেন তা মূলত পিতৃতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ, যা আধুনিক বিজ্ঞানেও টেকে না। একজন নারী মা হয়েও যেভাবে সফলভাবে সংসার চালান সেভাবে তিনি রাষ্ট্র চালাতে পারেন, যা রানী বিলকিস বা আরওয়া আল সুলাইহিরা প্রমাণ করে গেছেন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।